আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন। দর্শক, আজকে আমার কাছে যে গুরুত্বপূর্ণ খবরগুলো আছে, খুবই ইম্পর্টেন্ট খবর, যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর যে বড় রকম আক্রমণের পরিকল্পনা করছে, সেখানে একটি বিষয় বারবারই স্পষ্ট হচ্ছে যে আমেরিকা যুদ্ধ থেকে পালাতে চাচ্ছে আর ইসরায়েল আমেরিকাকে যুদ্ধে নামাতে চাচ্ছে, একটা পয়েন্ট। 2 নম্বরটা হলো, ইরানকে আমেরিকা যে ছাড়গুলো দিয়েছিল আলোচনার মাধ্যমে পাকিস্তানের হাত ধরে, সেই আলোচনায় বা সেই প্রস্তাবে ইরান এখন পর্যন্ত রাজি হয়নি। ইরানের মূল যে দাবি ইউরেনিয়াম এবং হরমুজ প্রণালী, এই দুটো বিষয় ইরান এখনো তার সিদ্ধান্তে অটুট আছে, যে কারণে যে কোনো সময় আমেরিকা ইরানের উপর আক্রমণ করতে পারে। যে কারণে ট্রাম্প তার ছেলের বিয়ের ডেট পিছিয়েছেন, এমনটি তথ্য পাওয়া গেছে সিবিএস নিউজে। পাশাপাশি মার্কিন আরেকটি গণমাধ্যম সিবিএস আরেকটি খবর দিয়েছে, হয়তোবা ট্রাম্প সেই ছেলের বিয়েতেও না যেতে পারেন, কারণ তিনি একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আসতে যাচ্ছেন, বা এরকম একটা বড় খবর আসছে। মার্কিন প্রেসিডেন্ট তার ছেলের বিয়েতে যাচ্ছেন না বা বিয়ের ডেট পিছিয়েছেন, এই যে তথ্যটি আসছে মার্কিন গণমাধ্যমে, এটি খুবই সেন্সিটিভ একটি বিষয়, কারণ একটা বড় যুদ্ধের শুরুটা এভাবে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি ইরান তার এয়ার স্পেস পুরোপুরি বন্ধ করে দিয়েছে, জ্যামিং পদ্ধতি বসিয়ে তার রাষ্ট্রের ভেতরে শত্রুর কোনো অ্যাটাকিং বিমান ঢুকতে না পারে সেই জন্য জ্যামিং পদ্ধতি অন করে দিয়েছে। এটি দিয়ে কি বুঝলেন? অর্থাৎ যে কোনো সময় ট্রাম্প বা নেতানিয়াহু ইরানে হামলা করতে পারে, এই আশঙ্কা থেকে ইরানের মধ্যে তার এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হয়েছে এবং জ্যামিং পদ্ধতিগুলো অন আছে, যাতে করে এখানে কোনো বিমান ঢুকতে না পারে। অন্যদিকে হরমুজ প্রণালীতে প্রায় 20,000 মার্কিন সেনা, 15,000 ছিল আগে, পরেও শোনা গেছে যে আরো 5,000 যুক্ত হয়েছে। 2,000-এর অধিক বিভিন্ন সামরিক যান, যুদ্ধ বিমান, এয়ারক্রাফট, ডিস্ট্রয়ার, ড্রোন, আরো যে যুদ্ধের কি বলবো যে প্রস্তুতি আমেরিকা নিয়ে আসছে এবং প্রযুক্তি নিয়ে আসছে, এগুলো সব অপেক্ষা করছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে বারবার সংকেত দেয়া হচ্ছে যে তুমি আমাদের শর্তে রাজি হও, নতুবা এবার যে অ্যাটাকটা করা হবে এটা হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অ্যাটাক। এটি কিন্তু আমেরিকা বারবার ইরানকে বলছে যে এবার যে অ্যাটাকটা হবে এটা হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অ্যাটাক। এই ভয়াবহ অ্যাটাকে আমেরিকা ইরানকে বারবারই বলছে যে এটা নিউক্লিয়ার অ্যাটাকে যেতে পারে। আর ইরান বলছে, আজকে ইরানের যে স্টেটমেন্ট পেলাম সেখানে ইরান বলছে তাদের ইউরেনিয়াম তাদের কাছেই থাকবে, কোনো দেশের কাছে দেবে না। আর ট্রাম্প বলছে এই ইউরেনিয়াম অন্য কোনো দেশের হাতে দিতে হবে। প্রথম ট্রাম্পের দাবি ছিল এটি আমেরিকার কাছে দিতে হবে, কিন্তু আমেরিকাকে দেওয়ার ব্যাপারে ইরান রাজি হয়নি। পরবর্তী ইরানকে আমেরিকা চয়েস দিয়েছে যে তোমার পছন্দের কোনো দেশ হোক, সেটা হতে পারে চীন বা রাশিয়া। ইরান সেখানে রাজি হয়নি। ইরান বলছে যে এটা আমাদের কাছে থাকবে, আমরা জাতিগতভাবে কোনো দেশের কাছে দেউলিয়া হয়ে যায়নি বা মাথা বিক্রি করে দেয়নি যে আমরা আমাদের মূল্যবান কোনো কিছু অন্য কারো হাতে দিতে পারে। দর্শক, এখন এই একটি ইস্যু, একটি হলো যে হরমুজ প্রণালী। ইরান বলছে যে পৃথিবী উল্টে গেলেও আমরা হরমুজ প্রণালীর অধিকার ছাড়ব না। পৃথিবীর বহু দেশ তার সমুদ্র সীমা ব্যবহার করে বড় রকম আয় করছে, অর্থাৎ টোল আদায় করছে। সেটা পানামা আছে, সুয়েজ খাল আছে, এরকম অনেক আছে। কানাডার যেটা জলসীমা, সেখান থেকে কানাডা রাষ্ট্র আয় করছে, আর অনেক দেশ এই কাজটি করছে। ইরান বলছে যে আমরা আমাদের হরমুজ প্রণালী দীর্ঘদিন আমাদের বন্ধুদের জন্য এবং শত্রুদের জন্য ফ্রি করে দিয়েছে। বিনিময় কি হয়েছে? আমেরিকা যখন আমাদের স্যাংশন দিয়েছে, তখন আমরা দেখেছি যে আমেরিকার এই স্যাংশনে সব দেশ এক হয়ে ইরানের বিরুদ্ধে কাজ করেছে। ইরান মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইরানকে স্যাংশন দিয়ে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে, কিন্তু কোনো দেশ আমাদের পাশে দাঁড়ায়নি। তাহলে এই আত্মীয়তার অর্থটা, আমরা যাদেরকে মেহমানদারি করলাম, হরমুজ প্রণালী ফ্রি করে দিলাম, তারা যদি আমাদের পাশে না দাঁড়ায় কি লাভ হলো? এখন আমরা সিদ্ধান্ত নিলাম হরমুজ প্রণালী থেকে আমরা প্রত্যেকটি জাহাজকে ছাড়বো অর্থের বিনিময়। ইতিমধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং আরেকটি খবর পাওয়া গেছে, আমেরিকা যখন হরমুজে তার নেভাল ব্লকেট তৈরি করে রেখেছে, সেই সময়টিতে ইরান 60 থেকে 70টি নতুন জাহাজ থেকে টোল আদায় করেছে। একদম আমেরিকার নাকের ডগা থেকে ইরান টোল আদায় করেছে। কিরকম সেটি?
ইরানকে ক্রিপ্টোকারেন্সি অথবা ইউয়ানে, মানে চীনের অর্থ ব্যবস্থা যেটাকে কারেন্সি বলি আমরা, সেই সিস্টেমে অর্থ পরিশোধ করেছে বিভিন্ন আন্তর্জাতিক রাষ্ট্র, অর্থাৎ বিভিন্ন দেশ। হরমুজ প্রণালী থেকে তারা তেল গ্যাস নিয়ে যখন মুভ করছে, ক্রিপ্টোকারেন্সি এবং ইউয়ানের মাধ্যমে তারা এই অর্থ মানে টোল পরিশোধ করে এখান থেকে তাদের চলাফেরা করতে হচ্ছে বা যাওয়া আসা করতে হয়েছে। তার মানে আমেরিকা যে ইরানের উপর খবরদারি করছে, এটি অন্যান্য দেশও বুঝতে পারছে যে আমেরিকা আসলে কিছু করতে পারছে না। মানে এটা কিরকম দেখেন, আমেরিকা এখানে বসেছে তাদের যে বিশাল রণতরী বা তাদের যে ওয়ারশিপ, তাদের যে ডিস্ট্রয়ার, এগুলো নিয়ে বসছে। তাদের প্রায় 15-20 হাজার স্যাটেলার যোদ্ধা এখানে যে আসছে, তারা কেন আসছে? যাতে ইরান এখান থেকে টোল নিতে না পারে। সেই ইরান তাদের নাকের ডগা থেকে মাত্র 48 ঘন্টা 60 থেকে 70টি জাহাজ থেকে টোল আদায় করেছে। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? মানে যে ইরানকে তারা আটকাবার জন্য এখানে বসছে, সেই ইরান এখান থেকে টোল নিয়েছে 60 থেকে 70টি জাহাজ, এবং এটা ইরান নিজে ফ্ল্যাশ করে দিয়েছে। পাশাপাশি এখানে যে জাহাজগুলো টোল দিচ্ছে ইরানকে, ইরান সেই জাহাজগুলোকে নিরাপত্তা দিচ্ছে। তাদের নেভি, মানে ইরানের নেভি সেই জাহাজগুলোকে নিরাপত্তা দিচ্ছে, তাদেরকে তার সীমানা পার করে দিয়ে আসছে, যাতে আমেরিকা তাদের উপর ফলস ফ্ল্যাগ অপারেশন করে ইরানের গায়ে দোষ চাপাতে না পারে। সেই জন্য ইরান এই কাজগুলো করছে। অর্থাৎ হরমুজ প্রণালীর বাদশা এখন ইরান। ইরান বলছে হরমুজ প্রণালীর বাদশা হলো ইরান। এখানে পৃথিবীর কোনো শক্তির দাঁড়াবে, সেই শক্তিকে আমরা টিকতে দেব না, তাড়াতে দেব না, এবং এটা ইরান প্রমাণও করেছে। দেখেন ভালো করে, আমেরিকা তার 15-20 হাজার স্যাটেলার নিয়ে, এত যুদ্ধ পরিস্থিতি নিয়ে হরমুজ প্রণালীতে এসে টিকতে পারছে না। এখানে কি ইরান আমেরিকার মুখের সামনে 20 হাজার যোদ্ধা দাঁড় করিয়েছে? করেনি। ইরানের পজিশনে আছে। ছোট ছোট বোর্ডগুলোকে ইরান ব্যবহার করছে, যে বোর্ডগুলোতে ইরান তার প্রযুক্তি বসিয়ে রেখেছে, এগুলো তার মিত্রদের নিরাপত্তার জন্য বা যারা তাকে টোল দিচ্ছে তাদের নিরাপত্তার জন্য, একটা ব্যাপার। আর আমেরিকা এখানে একাধিকবার ফলস ফ্ল্যাগ অপারেশন করতে এসে বিপদে পড়ে গেছে, এবং হরমুজ প্রণালীর উপর দিয়ে ইরানের ঢোকার শুরুতে মার্কিন যুদ্ধ বিমান F-35 ভূপাতিত হয়েছে, জরুরি অবতরণ করেছে, MQ-9 রিপার ড্রোন হারিয়েছে, আরো বড় রকম যেমন রিফুয়েলিং ট্যাঙ্কার হারিয়েছে, যেটি রাডার আউট হয়ে গেছে, এটার কোনো আর অস্তিত্ব পাওয়া যায়নি। তো সবকিছু মিলে আমেরিকার প্রেসিডেন্ট তার ছেলের বিয়ে পিছিয়েছে বা তার বিয়ের অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে রেখে তিনি যেই জরুরি একটা অবস্থার প্রেক্ষাপট দেখাচ্ছে, তাতে করে মনে হচ্ছে পৃথিবী আরেকটা বড় যুদ্ধের দিকে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। নেতানিয়াহু চাচ্ছে যুদ্ধ, আমেরিকার প্রেসিডেন্ট চাচ্ছে এখান থেকে বেরোতে। আমেরিকার প্রেসিডেন্ট পাকিস্তানকে বলছে, তুরস্ককে বলছে, আরো কয়েকটি মুসলিম রাষ্ট্রকে বলছে যে তোমরা ভূমিকা রাখো। আমি ইরানের সবগুলো শর্তই তো মেনে নিলাম, দু একটা ইস্যু ছাড়া ইরান কেন মানে আমাদের সাথে একমত হচ্ছে না? ইরান পাকিস্তানের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে আমেরিকাকে যে দেখো, তুমি যে দুটো অপশনে ভেটো দিয়েছো, একটি হলো নিউক্লিয়ার আর একটি হলো হরমুজ, এই দুটো হলো আমাদের প্রধান দাবি। এবং আমরা চীনকেও এই বিষয়গুলো স্পষ্ট করেছি। চীন যখন আমাদের কাছ থেকে জানতে চেয়েছিল ট্রাম্প আমার দেশে আসছে, তোমাদের কোন বিষয়গুলো সিরিয়াস, মানে কোন বিষয়গুলো তোমরা ছাড় দিতে পারো, কোন বিষয়গুলো ছাড় দিবা না। তো ইরান বলছে যে আমরা চীনকেও বলে দিয়েছি যে হরমুজের অধিকার ছাড়বো না, হরমুজ আমাদের সার্বভৌমত্ব, এটা আমাদের অধিকার, আর নিউক্লিয়ার এটা আমাদের ইরানি জাতির ইজ্জত। আমরা বলছি যে আমরা এখানে শান্তিপূর্ণ কর্মসূচি করছি, আমরা কোনো বোমা বানাচ্ছি না। কিন্তু আমেরিকা এর পরও আমাদের দেশে বারবার আক্রমণ করছে। শেষ পর্যন্ত যদি আমরা হরমুজের কি বলে নিউক্লিয়ার আমরা হস্তান্তর করি, এটা আমাদের সারেন্ডার করা হয়ে যাবে, কারো কাছে আত্মসমর্পণ করা হবে। ইরানি জাতি আত্মসমর্পণ করবে এরকম ইতিহাস তো কোথাও নেই। পৃথিবীর সব জাতিরই আত্মসমর্পণের ইতিহাস আছে, সেটা আমেরিকার হোক, সোভিয়েতের হোক, আরো বড় বড় সাম্রাজ্যের হোক, বাইজেন্টাইন হোক, রোমান হোক, কিন্তু পার্সিয়ান সাম্রাজ্যের কোনো আত্মসমর্পণের ইতিহাস নেই। এটা ইরান বলছে। ইরান বলছে যে আমরা আমাদের অধিকারের ব্যাপারে কোনো দেশকে হস্তক্ষেপের সুযোগ দেব না। এখন যেই পরিস্থিতি তৈরি হয়েছে, আমেরিকা ইরানের উপর বড় আক্রমণের সব প্রস্তুতি নিয়ে রেখেছে, যে কোনো সময় অ্যাটাকটা শুরু হবে। এখন বলা হচ্ছে যে কোনো সময়, কথাটা আমরা কয়েকদিন ধরেই বলছি। আর ইরানের এখন এয়ার স্পেস বন্ধ হওয়ার অর্থ হলো, ইরানের মধ্যে জ্যামিং পদ্ধতি অন করে দেওয়ার অর্থ হলো যে ইরান
বুঝতে পারছে তার উপরে যে কোনো সময়, আমরা বলতে পারি না আগামী 1 ঘন্টা বা 2 ঘন্টা, যে কোনো সময় এই অ্যাটাকটা আসতে পারে, যে কারণে ইরান তার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। আর ইরানের পক্ষ থেকে আরো কিছু তথ্য আসছে যে আমাদের উপর আক্রমণ হলে তারা একযোগে 500 প্রতিদিন, ইরান বলছে যে আমরা প্রতিদিন 500 মিসাইল শত্রুর কান্ট্রিতে মারব। যদি ইরানের উপর অ্যাটাক আসে, ইরান একসাথে 500 মানে বুঝেন আপনারা, গালফ, মার্কিন ঘাঁটি এবং ইসরায়েল, এই 3টি টার্গেটকে ঘিরে ইরান প্রতিদিন 500 করে মিসাইল মারবে, মানে মিসাইল এবং ড্রোন সমন্বয় করে 500 যদি আমি অ্যাভারেজ করি, প্রতিদিন যদি 500 টার্গেটে হিট করে, তাহলে আপনি 3×5=1500 এন্টি মিসাইল একদম নিম্নে, কারণ একটি ড্রোন বা মিসাইলকে ধ্বংস করতে তারা 3টির নিচে না, 3টির উপরই মারে, 3টি 5টি 7টি ভাবে মারে। তার মানে আমেরিকা বা শত্রুপক্ষের কতগুলো মিসাইল ব্যবহার করতে হবে। আর 500 করে যদি ইরান সত্যিকার অর্থে মেরেই থাকে, যেটা তারা ঘোষণা দিয়েছে, তাহলে ইরানের সামনে গালফ কান্ট্রির অবস্থা কি দাঁড়াবে। এবং ইরান বলছে আমরা তাদেরকে প্রস্তুত যুগে পাঠিয়ে দেব, গালফকে, আরবকে, যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিয়ে আমাদের আক্রমণের সহযোগিতা করছে বা করবে। প্রতিদিন তাদের উপর যে আমরা অ্যাটাক গুলো করবো, এই অ্যাটাকের মাধ্যমে তাদেরকে আমরা সেই প্রস্তুত যুগে, পাথরের যুগে পাঠিয়ে দিব। যে ঘোষণা ট্রাম্প দিয়েছিল ইরানকে যে তাদেরকে পাথরের যুগে পাঠাবে, এবার ইরান সেই ঘোষণা রিপিট করে বলছে শত্রুকে আমরা পাথরের যুগে পাঠিয়ে দেব। এই হলো যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, খুব সংক্ষেপে একটা বিষয় বলে নিই। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত, সবচেয়ে মুখরা, অনেকের দৃষ্টিতে ব্যাড বয় বলে পরিচিত যে নাসিরউদ্দিন পাটোয়ারি। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি সাম্প্রতিক সময় তিনি ঝিনাইদহ গিয়ে হামলার শিকার হয়েছেন। তাকে ডিম মারা হয়েছে এবং তিনি যেটি বলছেন, তাকে চড় থাপ্পড় কিল ঘুষি দেওয়া হয়েছে, তার মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এর প্রেক্ষিতে তিনি থানায় আশ্রয় লাভ করেছেন বা আশ্রয় নিয়েছেন। এবং সেখান থেকে তাকে উদ্ধার করার জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে। আর তাকে পুলিশের জিম্মা থেকে নিয়ে আরেকটা রামধুলাই দেওয়ার জন্য বিএনপির যারা নেতাকর্মী বা সাধারণ জনগণ বা বিক্ষুব্ধ জনগণ, তারা বহুক্ষণ থানা ঘেরাও করে রেখেছিল। এই গেল খবর। দ্বিতীয় বিষয় হলো যে যেগুলো আসছে, যে ওই যে এলাকাতে তিনি গিয়েছেন ওটি মূলত জামাত প্রধান এলাকা, ঝিনাইদহ। কিন্তু ওখানে এবার এমপি হয়েছেন জনাব আসাদুজ্জামান, যিনি সংসদ সদস্য। তো সেখানে এনসিপির যারা লোকজন রয়েছেন, তারা আসাদুজ্জামানের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। সহজ যা হয় যে, আসাদ তুমি কোথায়, তোমার আব্বা আসছে, পারলে আসো, দেখাও, ইত্যাদি ইত্যাদি। এবং আমাদের রাজনীতির ময়দানে এই বিষয়গুলো অনেকটা ডাল ভাত। এগুলো যদি কেউ সহ্য করতে না পারেন, তাহলে কোনো অবস্থাতেই রাজনীতি করতে পারবেন না। আপনি একটা এলাকাতে গেলেন একটা ব্রিজ উদ্বোধন করার জন্য, মন্ত্রী, যেমন আমাদের যোগাযোগ মন্ত্রী গেলেন, এখন তাকে সেখানে ঘেরাও করা হলো। গেলেন উপকার করার জন্য, আর লোকজন তাকে ঘেরাও করলো। এলাকাতে একজন এমপি হয়তো দেখা গেল টিআর দিতে গেলেন, কাবিখা দিতে গেলেন, সরকার একটা প্রকল্প উদ্বোধন করতে গেলেন, পান থেকে চুন খসলো, জনগণ সেখানে ঝাড়ু মিছিল করলো, অমুকের চামড়া তুলে নেব আমরা, অমুকের চামড়া কুত্তা দিয়ে কামড়া। এটা আমাদের আবহমান বাংলার একটা গতানুগতিক, যাকে বলা হয় ট্র্যাডিশন। এবং এগুলো নিয়ে রাজনীতিবিদ যারা এগুলো নিয়ে কিছু মনে কিছু করেন, তারা আসলে রাজনীতি করতে পারেন না। কিন্তু আমাদের এই সময়টাতে গত 2 বছরে রাজনীতির সেই যে টানা পড়েন বা গালাগালি করা বা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করা, একটা টক টুলো এবং একে অপরের চরিত্র হরণ করা, এই জিনিসগুলো রাষ্ট্রীয়ভাবে হতো, সরকারিভাবে হতো, দলগতভাবে হতো। শেখ হাসিনাকে নিয়ে বিএনপি যখন ক্ষমতায় ছিল, এমন কোনো অশ্লীল অশ্রাব্য জিনিস নেই যে তার বিরুদ্ধে ছড়ানো হয়নি। তার ব্যক্তিগত স্টাফ মৃণাল, তার ব্যক্তিগত স্টাফ ছিল রেন্টু, তাদেরকে নিয়ে নানা রকম অশ্লীল অশ্রাব্য জিনিস বিএনপি প্রচার করেছে। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন মোসাদ্দেক আলী ফালু, তারপরে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তারপরে শেষে তারেক রহমানের সাথে অন্যান্য যারা আছে, কি সব শিল্পা শেঠি মেঠি নিয়ে কত
কত রকম যে গল্প কাহিনী মানে আওয়ামী লীগ 10 মুখে প্রচার করেছে। আবার শেখ হাসিনার ব্যক্তিগত জীবন নিয়ে সংসদের ভিতরে বাইরে যা মুখে আসে তাই আওয়ামী লীগের লোকজন বলেছে। তো এই জিনিসগুলো আমাদের দেশের একটা ট্রেডিশনাল রাজনীতির মধ্যে ঢুকে গেছে। কিন্তু যখন এই যে বট বাহিনী আসছে, যখন ইল্লু পিঙ্কুরা আসছে এজ এ ভাড়াটিয়া হিসেবে, এবং ছোট মানুষ দিয়ে বড় মানুষদেরকে অপমান করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, তখন পুরো রাজনীতির যে স্ট্রেংথ, রাজনীতির যে রিদম, এটা নষ্ট হয়ে গেছে। এবং এই কারণে কি হচ্ছে, এখন যে রাজনীতি, সেই রাজনীতি সরাসরি সম্মুখ সমরে কেউ আসছে না, পেছন থেকে আততায়ীর মতো ছুরি মারা হচ্ছে গত 2 বছর ধরে। এবং এরই প্রেক্ষিতে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, তারপরে গুপ্ত সংগঠন এ, গুপ্ত সংগঠন বি, গুপ্ত সংগঠন সি, এবং এটা এখন এমন পর্যায়ে আছে, বিএনপির কোন লোকটা যে জামাত করে আর জামাতের কোন লোকটা যে বিএনপি করে, এটা এই মুহূর্তে কেউ বুঝতে পারছে না। জনাব ফজলুর রহমান, আলোচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, তিনি চমৎকার একটি কথা বলেছেন যে জামাত জলস্থলে অন্তরিক্ষে তাদের এজেন্সি বা তাদের গোয়েন্দাগিরি এমন পর্যায়ে বিস্তার ঘটিয়েছে যে মাঝে মধ্যে তার স্ত্রী, তাকে দেখে তার সন্দেহ হয় যে এটা জামাতের এজেন্ট কিনা। বোঝার চেষ্টা করুন। এবং একই অবস্থা আমি যে নিজে মানে এই যে কথাবার্তা বলছি, আমার নিজেরই ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে মানে কোনো অভিযোগ নাই, বরং উনি যে কথাটা বলছেন আই ডু সাপোর্ট। যেমন দেখা গেল আমি কথা বলছি, আমি শেখ হাসিনার সমালোচনা করে আসছি, তারেক রহমান সাহেবকে করছি, সবাইকে করছি, আজকে থেকে নয়, সে 2009 সন থেকে। আবার যখন আমি রাজনীতিতে ছিলাম না, আমি যে ট্রেড পলিটিক্স করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, যারা আমার সঙ্গে জানেন বা আমাকে চেনেন তারা সবাই মোরালে দেখেছেন যে আমি সবসময় ভোকাল ছিলাম, একেবারে শৈশব থেকে। ইভেন আমি যখন ক্লাস 3-4 পড়ি, তখন ওই শিক্ষকদের বা অন্য ছাত্রদের, সিনিয়রদের, তাদের কোনো অনিয়ম দেখলে আমি কিন্তু চুপচাপ থাকিনি। তো এটা আমার আশেপাশের লোকজন জানেন, আমার স্ত্রী তো অবশ্যই ভালো করে জানেন। তো যাই হোক, তিনি কিন্তু কখনো বলেননি যে তুমি শেখ হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বললো, ছিল না, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কথাবার্তা বললো না। কিন্তু হঠাৎ করে তিনি বললেন যে বাধ্য জামাত ঠামাত নিয়ে আর কোনো কথাবার্তা বলো না। কি বুঝলেন বলেন? আমি যদি এখন সন্দেহ করি যে আমার স্ত্রী জামাতের এজেন্ট হয়ে গেছে। আর এই কথা তিনি বলেছেন, কেন বলেছেন আপনারা জানেন, যে ওই যে বট বাহিনী, ওদের যে বট বাহিনী বিভিন্ন ভিডিও বানিয়ে এ ওর মানে খাট কাঁপায়, এ ওকে বিয়ে করেছে, এ ওর সঙ্গে এইটা করেছে, এইভাবে যে সিনেমাগুলো তৈরি করা হচ্ছে, নাটকগুলো তৈরি করা হচ্ছে, এগুলো পরিবারের মধ্যে যারা শান্তিপ্রিয় মানুষ, যেমন ধরেন তারেক রহমান সাহেব আছেন, তো তার স্ত্রী তাকে সঙ্গত করে অনেক বলবে যে বাদ দাও, এগুলো করলে আমার মেয়ের সম্পর্কে, আমার সম্পর্কে, তোমার সম্পর্কে এত বাজে কথা, বাদ দাও এই সমস্ত জিনিসগুলো। ফলে কি হলো, এই যে নোংরামির কারণে কি হচ্ছে, পুরো রাজনীতির যে অঙ্গনের যে রিদম, সেই রিদমটা চলে গেছে। এবং এখানে খুব ওরা যেভাবে, প্রতিপক্ষ যেভাবে গোপনে কাউকে মানে ক্ষতি করতে চাচ্ছে, খুন করতে চাচ্ছে, বদনাম করতে চাচ্ছে, সামাজিকভাবে হেয় করতে চাচ্ছে, আবার যারা ক্ষমতাধর যারা লোকজন আছেন তারাও কিন্তু গোপনে প্রকাশ্যে তাদের যারা প্রতিপক্ষ তাদেরকে ক্ষতি করতে চাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে যেহেতু আলোচিত, এবং এই যে এখন নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে আলোচিত, উসমান হাদিও কিন্তু একইভাবে আলোচিত ছিল। এখন উসমান হাদি যেভাবে তার যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনের কোনো ধারাবাহিকতা নেই। সে কি জামাত করতো, শিবির করতো, সে কি জামাত শিবির এজেন্ট ছিল নাকি বিএনপির এজেন্ট ছিল, সে ইনকিলাব মঞ্চ করেছে, কোথা থেকে এলো, অনলাইনে ছাড়েন, মির্জা আব্বাসের সাথে ইলেকশন করছে, একে ডিম মারে, এ ময়লা ফেলে, আর সে তার দুর্বোধ্যভাবে চলতেই থাকে। কোথা থেকে টাকা পায়, কার সাথে কি সম্পর্ক, লেখাপড়া করেছে কোথায়, বাড়ি কোথায়, কিচ্ছু আমরা জানি না। অনলাইনে ছাড়েন, দেখলাম যে তার প্রতি গুলি বর্ষণ করা হয়ে গেছে এবং সে মরে গেছে। সারা বাংলাদেশে তার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে পড়লো এবং তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাধিস্থ করতে হলো। তার এই মৃত্যুকে কেন্দ্র করে ডেইলি স্টার, প্রথম আলো আক্রমণ ঘটানো হলো। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের
পতন ঘটে গেল। তো এই যে উসমান হাদির উত্থান, তার মৃত্যু, তাকে নিয়ে, তার মৃত্যুকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে, এর ফলে কতগুলো বিষয়, বেনিফিশিয়ারি কারা হলো, আর বেনিফিশিয়ারি কাদের হওয়ার কথা ছিল, যাদের বেনিফিশিয়ারি হওয়ার কথা ছিল, লাভবান হওয়ার কথা ছিল, তারা লাভবান হতে পারেনি, আর যারা লাভবান, ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল, তারা লাভবান হয়ে গেছে। ফলে প্রজেক্ট এ ফেল। যদি উসমান হাদির ঘটনার সাথে হত্যাকাণ্ডের সঙ্গে কোনো চেইন থাকে, গ্যাং থাকে, সেটা ফেল করেছে। আর যারা এই ধরনের কর্মকাণ্ড করে তারা বারবার চেষ্টা করতে থাকে। তারা এই যে প্রথম প্রজেক্ট যদি ফেল হয়ে থাকে, দ্বিতীয় প্রজেক্ট সফল করার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করছে এবং করবে, এটা স্বাভাবিক। এখন এটা বিএনপি হতে পারে, এটা আওয়ামী লীগ হতে পারে, এটা জামাত হতে পারে, এনি বডি এটা হতে পারে। তো সেই দিক থেকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কেন্দ্র করে এখন যা কিছু হচ্ছে, ফলে তাকে নিয়ে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এটা আমার কথা নয়, এটি বিএনপির এই মুহূর্তে যিনি মুখপাত্র, অর্থাৎ দেখা গেল বিএনপি দুই ধরনের মানুষকে পিক আপ করেছে। যারা একসময় রাজপথে ভোকাল ছিল, নুরু ছিল, জুনায়েদ সাকি ছিল, ববি হাজ্জাজ ছিল, ডাক্তার জাহেদ ছিল, তাদেরকে তারা ক্যাবিনেটে নিয়ে গেছে। এখন ক্যাবিনেটে গিয়ে তো তারা এই কথাগুলো তারা বলতে পারছে না। আর রাজপথে বিএনপি যে সমস্ত লোকজন রয়েছে, এখন অনেকে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তারাও কোনো কথা বললে সেখানে ট্রল হয় এবং তারা ওইভাবে বলতেও চায় না। আরেকটি অংশ রয়েছে যারা বিএনপির বঞ্চিত, এখন যাদের কথার যথেষ্ট গুরুত্ব রয়েছে, যেমন শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, মোয়াজ্জেম হোসেন আলাল, ডক্টর মঈন খান, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তাদের যে অবস্থান, সেই অবস্থানে থেকে তারা কখনোই জামাতের যে সকল বট বাহিনী, তারপরে জামাতের যে সমস্ত লোকজন রয়েছেন, প্রতিপক্ষ নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ, সার্জিস থেকে শুরু করে, এদের ব্যাপারে আসলে বিএনপির এই যে গ্রুপটি, যাদের প্রচুর জনপ্রিয়তা রয়েছে, কথা জানে, বলতে পারে এবং পাবলিকও তাদের কথা শুনে, এই লোকগুলো মানে এদের সম্পর্কে যদি কথা বলে তাহলে আর রাজনীতি থাকে না। ফলে আলটিমেটলি বিএনপিকে কিন্তু এখন নতুন একটা উইং খুলতে হচ্ছে এবং সেই উইংয়ে দেখা গেল